দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মহাত্মা গান্ধীর আত্মজীবনী, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ, দ্বিতীয় ভাগ, পর্ব ৩। প্রথম মোকদ্দমা। বোম্বাইয়ে একদিক দিয়া যেমন আইন অভ্যাস করিতে লাগিলাম, অন্য দিক দিয়া তেমনি আহারের উপর পরীক্ষা করিতে লাগিলাম। এ কাজে আমার সঙ্গে বীরচন্দ্র গান্ধী যোগ দিলেন। অপরদিকে আমার জন্য দাদা মামলা জোগাড় করিয়া দেওয়ার চেষ্টা আরম্ভ করিলেন। আইন পড়ার কাজ শ্লথ গতিতে চলিতেছিল। সিভিল প্রসিডিওর কোড আমার ভালো লাগিত না, এভিডেন্স অ্যাক্ট আমার কাছে ভালো লাগিত। বীরচন্দ্র গান্ধী সলিসিটার হওয়ার জন্য তৈরি হইতেছিলেন। সে উকিলদের অনেক গল্প করিত। স্যার ফিরোজ শাহর শক্তির মূলে ছিল তাহার আইন সম্পর্কে অগাধ জ্ঞান। তাহার এভিডেন্স অ্যাক্ট তো মুখস্থ, ৩২ ধারার সমস্ত কেস তাহার জানা আছে। বদরুদ্দিনের সওয়াল এমন যে জজও ভয় পান। যতই এই মহারথীদের কথা শুনিতাম ততই আমার ভয় হইত। তিনি বলিতেন, ৫-৭ বৎসর বসিয়া হাইকোর্টে ভ্যারেন্ডা ভাজা নতুন কিছু নয়। সেই জন্যই তো আমি সলিসিটার হওয়া ঠিক করিয়াছি। বৎসর ৩ পরেও যদি আপনি খরচ চালাইবার মতো উপার্জন করিতে পারেন তবেই ঢের বলা যায়। প্রতি মাসেই খরচ বাড়িতে লাগিল। বাড়ির বাহিরে ব্যারিস্টারের নামের বিজ্ঞাপন প্লেট আঁটিয়া রাখা আর ভিতরে ব্যারিস্টারির জন্য তৈরি হওয়া, আমি বরদাস্ত করিতে পারিতেছিলাম না। সেই জন্য আমার পড়াশোনাও অশান্ত চিত্তে চলিতেছিল। সাক্ষ্য আইনে আমি কিছু রসবোধ করিতেছিলাম বলিয়াছি। মেইনের হিন্দু ল খুব আগ্রহের সহিত পড়িলাম, কিন্তু কেস চালাইবার সাহস আসিল না। আমার দুঃখের কথা কাহাকে বলিব? শ্বশুরবাড়ির নূতন বধূর মতো আমার অবস্থা হইয়াছিল। এই সময় এক মমিবাইয়ের মামলা আমার হাতে আসিল। স্মলকজ কোর্টের মামলা। আমাকে বলা হইল দালালকে কমিশন দিতে হইবে। আমি দৃঢ়ভাবে অস্বীকার করিলাম। কিন্তু ফৌজদারি কোর্টের পুরনো উকিল মাসে ৩-৪ হাজার টাকা রোজগার করেন, তিনিও কমিশন দেন। আমার তাহাকে অনুসরণ করার দরকার নাই। আমার মাসে ৩০০ টাকা পাইলেই যথেষ্ট। বাবা কি আর বেশি রোজগার করিতেন? সেদিন আর নাই। বোম্বাইয়ে খরচ অনেক, সে কথা বুঝিয়া চলা চাই। আমি টলিলাম না, কমিশন দিলাম না। তবু মমিবাইয়ের কেস পাওয়া গেল। কেস সোজা ছিল। আমি ৩০ টাকা ব্রিফ পাইলাম। একদিনের বেশি কেস চলার কথা নয়। স্মল কজ কোর্টে সেই আমার প্রথম প্রবেশ। আমি প্রতিবাদী তরফ হইতে নিযুক্ত হইয়াছিলাম, সেই জন্য আমাকে জেরা করিতে হইল। আমি তো উঠিলাম, কিন্তু গা কাঁপিতে লাগিল, মাথা ঘুরিতে লাগিল। মনে হইল যেন কোর্ট ঘুরিতেছে। প্রশ্ন করার মতো বোধ শক্তি রহিল না। জজ হাসিয়া থাকিবেন, উকিলেরা অবশ্যই হাসিয়া লুটাইয়াছিলেন, কিন্তু আমি কি কিছু চোখে দেখিতেছিলাম? আমি বসিয়া পড়িলাম। দালালকে বলিলাম যে আমি এ মামলা চালাইতে পারিব না। প্যাটেলকে নিযুক্ত করো। আমাকে যে ফি দিয়াছ তাহা ফেরত লও। প্যাটেলকে সে দিনের জন্য ৫১ টাকায় নিযুক্ত করা হইল। তাহার কাছে এ মামলা খেলার সামিল। আমি ফিরিলাম। মক্কেল জিতিল কি হারিল তাহা জানি নাই। আমার লজ্জা হইল। পুরা সাহস না আসা পর্যন্ত কেস না লওয়া স্থির করিলাম এবং দক্ষিণ আফ্রিকায় না যাওয়া পর্যন্ত আর কেস লই নাই। ইহা স্থির করায় আমার কোনো বাহাদুরি ছিল না। পরাজিত হইবার জন্য কে আমাকে কেস দেওয়ার মতো বোকামি করিবে? আমি স্থির না করিলেও কোর্টে যাওয়ার কষ্ট কেহ আমাকে দিত না। তবে আর একটা কেস বোম্বাইতে পাইয়াছিলাম বটে। এই কেস ছিল দরখাস্ত করার। এক গরিব মুসলমানের জমি পোরবন্দরের সরকার খাস করিয়া লইয়াছিল। আমার বাবার নাম শুনিয়া এই দরিদ্র লোকটি তাহার ব্যারিস্টার ছেলের কাছে আসিয়াছে। তাহার কেস আমার নিকট কমজোরি বলিয়া মনে হইল, কিন্তু আর্জি লিখিয়া দিতে স্বীকার করিলাম। বন্ধুদের শুনাইলাম। সে আর্জি তাহারা পছন্দ করিলেন। আমার মনে বিশ্বাস হইল যে আর্জি লেখার মতো যোগ্যতা আমার আছে, আর সত্যই তাহা আছেও। বিনা পয়সায় আর্জি লেখার ব্যবসা করিলে সেদিন অনেক কাজ পাওয়া যাইত, কিন্তু তাহাতে তো দিন চলে না। আমি বুঝিয়াছিলাম যে আমি শিক্ষকের কাজ করিতে পারি। ইংরেজি ভালোই জানা আছে।
যদি কোনো স্কুলে ম্যাট্রিকুলেশন ক্লাসে ইংরাজি পড়াইতে হয় তবে তাহা করিব, কিছু খরচ তো উঠিবে। আমি সংবাদপত্রে বিজ্ঞাপন পড়িলাম, ইংরাজি শিক্ষক চাই, প্রতিদিন 1 ঘন্টা, বেতন 75 টাকা। বিজ্ঞাপনটি একটি খ্যাতনামা হাই স্কুলের দেওয়া। আমি আবেদন করিলাম, দেখা করিতে আহ্বান আসিল। আমি অনেক আশা লইয়া দেখা করিতে গেলাম, কিন্তু যখন অধ্যক্ষ জানিলেন যে আমি গ্র্যাজুয়েট নই, তখন দুঃখিত হইয়া আমাকে বিদায় দিলেন। কিন্তু আমি লন্ডনে ম্যাট্রিকুলেশন পাশ করিয়াছি, আমার দ্বিতীয় ভাষা ল্যাটিন। তাহা সত্য, কিন্তু আমাদের গ্র্যাজুয়েটই চাই। আমি নিরুপায়, নিরাশায় হাত কচলাইতে লাগিলাম। দাদাও চিন্তায় পড়িলেন। আমরা দুইজনেই ঠিক করিলাম যে বোম্বাইতে আর কাল যাপন করা নিরর্থক। আমার রাজকোটে যাওয়াই স্থির হইল। তিনি নিজে ছোট উকিল ছিলেন, আমাকে কিছু কিছু ছোট আর্জি তৈরি করার কাজ তো দিতে পারিবেন। রাজকোটের বাড়ির খরচা ছিলই, সুতরাং বোম্বাইয়ের মাস খরচা বন্ধ হইলে ভার অনেকটা লাঘব হইবে। এই প্রস্তাব আমার ভালো লাগিল। মাস 6 বাস করার পর বোম্বাইয়ের বাসা উঠাইয়া নিলাম। বোম্বাই থাকাকালে রোজ হাইকোর্টে যেতাম। সেখানে কিছু শিখিয়াছিলাম এ কথা বলিতে পারি না। শিখিবার জন্য যেটুকু জ্ঞান আবশ্যক তাহাও আমার ছিল না। কত সময় তো কেস না পারিতাম বুঝিতে, না ইচ্ছা হইত শুনিতে। সেখানে বসিয়া বসিয়া ঝিমাইতাম। আমার মতো অপরকেও ঝিমাইতে দেখিয়া আমার লজ্জার বোঝা কমিত। অবশেষে এরূপ মনে হইত যে হাইকোর্টে বসিয়া বসিয়া ঝিমানো একটা ফ্যাশন, উহাতে যে লজ্জা আছে সে বোধও চলিয়া গিয়াছিল। আজও যদি আমার মতো বেকার ব্যারিস্টার বোম্বাই কোর্টে কেহ থাকেন, তবে তাহাদের উপকারের জন্য ছোটোখাটো একটা অভিজ্ঞতার কথা এখানে লিখিব। বাসা ছিল গিরগামে, তবুও আমি কখনো গাড়ি ভাড়া খরচ করি নাই। ট্রামে কদাচিৎ উঠিয়াছি। গিরগাম হইতে অধিকাংশ সময়ই নিয়ম মতো হাঁটিয়া যাইতাম। তাহাতে পুরা 45 মিনিট লাগিত। হাঁটিয়াই বাসায় ফিরিতাম। রোদের তাপ সহ্য করিবার শক্তি লাভ করিয়াছিলাম। ইহাতে অনেক পয়সা বাঁচাইয়াছি। বোম্বাইতে আমাদের সঙ্গীদের অসুখ হইলেও আমি কখনো অসুস্থ হইয়াছি বলিয়া মনে পড়ে না। পরে যখন রোজগার করিতেছিলাম, তখনও এই অফিসে হাঁটিয়া যাওয়ার অভ্যাস শেষ পর্যন্ত ঠিক রাখিয়াছিলাম। তাহার সুফল আজও ভোগ করিতেছি।